সুপ্রভাত আমার দর্শকবৃন্দদের। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। পুরনো মতিঝিলকে ইনোভেট করে তৈরি করা হয়েছে নতুন মতিঝিল পার্ক, যা পর্যটকদের আকর্ষণের মূল উদ্দেশ্য। এখানে প্রবেশের মূল্য বর্তমানে মাথাপিছু 30 টাকা। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। বলে রাখি, ভেতরে কোনো রকম নেশাজাতীয় দ্রব্য নিয়ে যাওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ, এমনকি কোনো খাবারও না। ঢুকেই বাঁদিকে দেখা যায় মুর্শিদ কুলি খানের স্ট্যাচু, আর ডান দিকে রয়েছে ফুড স্টল। মতিঝিলের বর্তমান আয়তন প্রায় 50 বিঘা। আশেপাশের অনেক জায়গা বেদখল হয়ে গিয়েছে। এটি মূলত একটি বিশাল হ্রদ, আর এটি হচ্ছে মাঝখানের ভূখণ্ড। 2015 সালের 1 জুলাই এই পার্কটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আগে মতিঝিল পার্ক নাম ছিল, বর্তমানে এটিকে প্রকৃতি তীর্থ নাম দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ ভ্রমণ পিপাসু পর্যটকদের এই স্থান বর্তমানে মনোরঞ্জনের সবথেকে সেরা জায়গা। ফটোগ্রাফি বলুন, রিলস বলুন, ব্লগ বলুন, এসব করার জন্য তো অবশ্যই ভালো। অনেক বড় বড় গাছ, ফুলের বাগান দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই পার্ক। শীতকালেই মূলত এখানে পর্যটকরা আসেন, তাই ফুলের সমারোহ খুব সুন্দর দেখা যায়। যারা হাজারদুয়ারি ভ্রমণ করতে আসেন তারাও সাইট সিন হিসেবে এই মতিঝিল পার্কে এসে থাকেন। কলকাতার দিক থেকে কিভাবে এখানে আসবেন তা আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের আগের পর্বের ভিডিওতেই দেওয়া রয়েছে। আমি এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা। সম্ভবত 1771 থেকে 1773 সাল পর্যন্ত এই মতিঝিল কিন্তু ওয়ারেন হেস্টিংসের বাসভবন ছিল। তখন তিনি নবাবের দরবারের রাষ্ট্রপতিও ছিলেন বটে। এই হলো মতিঝিল পার্কের ফুড কোর্ট। এর ভেতরে রয়েছে খাওয়ার প্রচুর স্টল। চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি থেকে শুরু করে যা চাইবেন সব পাবেন এর ভেতরে। যদি বলেন এখানে খাওয়ার মান কেমন, সত্যি বলতে কি খুব খারাপও নয়, আবার যদি বলেন খুবই ভালো সেটিও নয়। তবে দাম অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী কোয়ালিটি কিন্তু মিডিয়াম, খারাপ না। ছোটদের মনোরঞ্জনের জন্য খেলার বেশ কিছু জিনিস রয়েছে, তবে এটিতে মাথাপিছু 20 টাকা। বাকি দোলনা, স্লিপ একদম ফ্রি। শীতকালে এই মতিঝিলে অনেক পরিযায়ী পাখি আসে। আজ সেই পাখির চাক্ষুষ দর্শন পেলাম। এখানে বর্তমানে স্পিড বোটে চেপে মতিঝিল ঘোরার ব্যবস্থাও রয়েছে, যার মূল্য মাথাপিছু 100 টাকা। এটা যদিও আমার কাছে একটু বেশি মনে হলো, একটু চার্জটা কম করলে মনে হয় সবার পক্ষে একটু ভালো হতো। এই মতিঝিল পার্কের মাঝখানে পর্যটকদের থাকার জন্য আবাসঘরও রয়েছে, যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা চালিত। এখানকার ওয়েবসাইটটা লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে বুক করতে পারেন। যতদূর আমি জানি এক একটি ঘরের কটেজের ভাড়া 3200 টাকা পার নাইট। বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের এই মতিঝিল এক কালো অধ্যায়ের নাম। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা এই মতিঝিল থেকেই করা হয়েছিল।
বাংলার নবাবকে সরিয়ে মির্জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র এখান থেকেই হয়, আর যা সফল হয়েছিল। মতিঝিল আজও রয়েছে, নেই শুধু সেদিনের প্রাসাদ। একদিন যে প্রাসাদে বসে বাংলার বিরুদ্ধে, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই প্রজন্ম জানছে সেই ইতিহাস। মাঝখানে কেটে গেছে 264 বছর। মহাকালের এই নিয়মে তেমন বেশি কিছু নয়, ইতিহাস ফিরে আসবে 2000 বছর পরেও হলেও। এটা কোনো রেলওয়ে ট্র্যাকের মতো না, চাকা লাগানো, এমনি যাবে মাথাতে বাকি। এটা এইভাবে যাবে, সোজা রাস্তা দিয়ে চলে যাবে, সোজা রাস্তা দিয়ে আসবে। সূর্য ডোবার সময় হয়ে আসছে, তাই আমাদের এখান থেকে বেরিয়ে আপনাদের ইতিহাসের আরেকটা জিনিস দেখানোর আছে, তাই এখান থেকে বেরাতে হবে এখনই। গেটের বাইরে এখন জমজমাট মেলার মতো, খেলনা, খাদ্য, পান, হুক্কা সবই রয়েছে এখানে। মির্জাফর ছাড়াও সিরাজের পরাজয়ের পিছনে আরেক ষড়যন্ত্রী ছিলেন তার নিজের খালা ঘসিটি বেগম, যিনি এই প্রাসাদেই থাকতেন, যার জীবনের শেষ দিনগুলি কেটেছিল এই প্রাসাদেই বন্দি অবস্থায়। পলাশী যুদ্ধের পর তিনি নিজেও শিকার হয়েছিলেন এই প্রাসাদ ষড়যন্ত্রের। ফলস্বরূপ এই বুড়িগঙ্গায় ডুবে তার করুণ মৃত্যু হয়। নবাব মহলে ঘসিটি বেগমের একছত্র আধিপত্য ছিল। তার একরোখা মনোভাব ও রাগের কারণেই সবাই তাকে সমীহ করেই চলত। স্বাধীনচেতা ও উচ্চাভিলাষী ঘসিটি বেগম তার স্বামী নওয়াজিস খানের ছোট নবাব হওয়াটা মেনে নিতে পারেননি, তাই ঢাকায় না গিয়ে তিনি মুর্শিদাবাদের এখানেই থেকে গিয়েছিলেন। পরে অবশ্য তার স্বামী ঢাকা থেকে এখানেই চলে আসেন। চলুন বাকি ইতিহাসটা আমরা আমাদেরই এক পরিচিত মাদ্রাসা স্কুলের শিক্ষকের মুখ থেকেই এখানকার বিবরণটা শুনে নিই, তাহলেই পরিষ্কার হয়ে যাব আমরা। হ্যাঁ, একসময় মুক্তোর চাষ করা হতো এখানে, ওই থেকেই মতি, এই মতি থেকে মতিঝিল এসছে কথাটা, মানে আমার আলিবর্দী খান নামটা দিয়েছে, নাম দিয়েছিল এটা। কোনটা? এই ভাঙাটা। ওটা ঘসিটি বেগমের স্বামী নওয়াজ মোহাম্মদ খান, যিনি ঢাকার নবাব ছিলেন। তখন বাংলাদেশ আর ভারত এক ছিল তো সেই সময়। আচ্ছা আচ্ছা। তিনি ঢাকার সাইডে নবাব ছিলেন। আর ওইটা মিডিলটা হচ্ছে আপনার একরমউদ্দৌলা, সিরাজউদ্দৌলার দত্তক ভাই, ও নিজের ভাই ছিল না, পালিত ভাই। ও ঠিক আছে। আর তৃতীয়টা হচ্ছে একরমউদ্দৌলার টিউটার, মানে গৃহ শিক্ষক। আর ওই বাইরে একটা আছে দেখেন, ওই একরমউদ্দৌলার দাইমা, যে লালন পালন করেছিল। আর এই একটা যেটা আছে, এটা হচ্ছে শামসের আলী খান, নওয়াজ মোহাম্মদ খানের প্রধান সেনাপতি। আচ্ছা আচ্ছা। যে সময় ছিল সেই সময় এই মসজিদটা তৈরি করা, বুঝলেন? হ্যাঁ, ঘসিটি বেগমই থাকতেন দেখি এই সময়। ওই পার্কে ঢুকবেন তো, হ্যাঁ হ্যাঁ, পার্কের একদম মিডল পয়েন্টে চলে যাবেন, সিঁড়ি জ্বালান, যেখানে শো হচ্ছে আর কি, হ্যাঁ শো হয়, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে পলাশীর যুদ্ধ, হ্যাঁ যুদ্ধটা, হ্যাঁ হ্যাঁ। তারপর লাইট অ্যান্ড সাউন্ড আছে, ওগুলো দেখা, সেগুলো রাখতে না হলে দেখতে হবে। এইটা হচ্ছে বলা, এর ঘরে এখন কি আছে এখন কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো শোনা যায় একজন ইংরেজ কামান দেখেছিল জানার জন্য, এই কামানের দাগ আছে, যে ওর বাচ্চাটার মধ্যে রক্তটি মারা যায়, সেখান থেকে আর কেউ হাত দেয় না। এই সেই গুপ্তঘর, যে গুপ্তঘরের রহস্য এখনো রয়ে গেছে। একজন ইংরেজ ভেবেছিলেন যে ঘসিটি বেগমের সম্পত্তি বোধহয় এখানেই রয়ে গেছে, সেই জন্য এই যে এখানে কামান দেখা হয়েছিল। কিন্তু ফলস্বরূপ সেই ইংরেজ আধিকারিকের ছেলে সেই সময় মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। এর না আছে কোনো দরজা, না আছে কোনো জানালা, কোনো কিচ্ছু নাই। এই ছিল সেই ইংরেজ আধিকারিকের ছেলের সমাধি, যিনি কামান চালিয়েছিলেন।
মতিঝিল ঢোকার আগেই রয়েছে সুন্দর করে সাজানো নবনির্মিত এই লালকেল্লা রেস্টুরেন্ট। আপনাদের ভেতরটা একটু দেখালাম, আজ আর সময় নেই, আবার আসলে কখনো এই রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি আপনাদের দেখাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আসি আজকের মতো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।